তাই কলটা না ধরে কেটে দিলাম। আমি আবার আননোন নাম্বার থেকে কল আসলে তেমন কথা বলি না, তাই কেটে দিলাম। এভাবে পরপর আরও দুবার কল দিল, দুবারই কেটে দিলাম। তৃতীয়বার কল আসায় চিন্তায় পড়ে গেলাম, কে হতে পারে যে আমাকে এতবার ফোন দিচ্ছে, না দেখতে হবে। তারপর ফোনটা রিসিভ করলাম। রিসিভ করতে ওপাশ থেকে যা বলল, ওই কুত্তা হনুমান, নাকবোচা বানর, গন্ডার, শিয়াল, হাতি। এই ভদ্রভাবে কথা বলুন, আর এইসব কি ভাষা ব্যবহার করছেন? চুপ কর কুত্তা। আপনি আবারও তুই তোকারি করছেন? আপনার পরিচয় দিন, না হলে আমি ফোন রাখছি। এই ফোন রাখবি না, আমি তিশা বলছি। ও তুই, আগে বলবি তো। চুপ কর কুত্তা, তোকে এতগুলো কল দিলাম, ধরিসনি কেন? সরি রে, আমি আসলে বুঝতে পারিনি এটা তুই ছিলি। হুম, এবার বল কেন ফোন দিয়েছিস? এমনি তোর সাথে কথা বলতে ইচ্ছে করছিল তাই। এমনি কেউ ফোন দেয় নাকি? দরকার থাকলে বল। তোকে ফোন দিতে কি আবার কারণ লাগবে নাকি? অবশ্যই কারণ লাগবে। ও, বুঝতে পারছি, তার মানে তুই এখনো আমাকে বন্ধু ভাবতে পারিসনি। আরে না, আমি তোকে সেটা বলিনি। আমার যা বুঝার তা বুঝে গেছি। এই কথা বলে তিশা লাইন কেটে দিল। ওর সাথে এইভাবে কথা বলা ঠিক হয়নি। কালকে কলেজে গেলে সরি বলবো। তারপর ফোন রেখে ঘুমানোর চেষ্টা করলাম। বিকেলবেলা কারো ডাকে ঘুমটা ভাঙলো। তাকিয়ে দেখে আন্টি আমাকে ডাকছে। তারপর আমি উঠে বসলাম। আন্টি কিছু বলবেন? তুই কি ঘুমাচ্ছিলি? না, ওই চোখটা একটু লেগেছিল। তাহলে তো আমি তোর ঘুমে ডিস্টার্ব করলাম। না আন্টি, বলুন কি লাগবে। তারপর উনি আমার হাতে একটা লম্বা বাজারের লিস্ট ধরিয়ে দিলেন বাজার করে আনার জন্য। মনে হয় আজকে বাড়িতে কেউ আসবে। আমি আন্টিকে জিজ্ঞেস করলাম, আন্টি আজকে কি বাসায় মেহমান আসবে? নীলা বলল ওর বান্ধবীরা আসবে। এখন যা, গিয়ে তাড়াতাড়ি বাজার করে আন। আচ্ছা। নীলা ম্যামের বান্ধবীরা আসবে শুনে আমার মন খারাপ হয়ে গেল, কারণ ওরা ততবারই আমাকে অপমানিত হতে হয়। তারপর বাজারে চলে গেলাম। বাজার করে বাড়িতে আসলাম। বাড়িতে আসার কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিল। তারপর মসজিদে চলে গেলাম নামাজ পড়তে। নামাজ পড়া শেষ হলেই বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির সামনে আসতেই দুটো প্রাইভেট কার দেখতে পেলাম। বুঝতে আর বাকি রইল না যে ওনারা চলে এসেছে। তারপর বাড়ির ভিতরে ঢুকতেই দেখলাম সবাই সোফার উপর বসে আছে। ওদের মধ্যে দুজন ছেলে আছে। ছেলে দুটোকে আমার চেনা চেনা লাগছে, কোথাও যেন দেখেছি, এসব ভাবতে লাগলাম। হঠাৎই নীলা ম্যাম আমাকে দেখতে পেয়ে বলতে লাগলেন, ওই তোরা সবাই দেখ, নবাব জাদা এসে গেছে। আসলে নামাজ পড়তে গিয়েছিলাম। তারপর যা, আর ওদের জন্য কিছু নাস্তা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি। তারপর আমি রান্নাঘরে গিয়ে ওদের জন্য নাস্তা নিয়ে আসলাম। তারপর সবাইকে নাস্তা দিতে লাগলাম। যখনই ছেলে দুটোর সামনে আসলাম অমনি ওরা দুজন বলতে লাগলো, নীলা, কি রে, এই খ্যাটটা তোদের বাড়িতে কি করছে? আর বলিস না, বাবা কি দেখেছে ওর মতো একটা খ্যাত এই বাড়িতে নিয়ে আসলো, সেটাই বুঝতে পারছি না। ছেলেটা আবার বলতে লাগলো, নিশ্চয় ওর কোনো মতলব আছে তাই। এইভাবে আরও নানাভাবে সবাই আমাকে অপমান করতে লাগলো। হঠাৎই কেউ একজন বলতে লাগলো, তাকিয়ে দেখি নীলা ম্যামের বান্ধবী জয়া। এই তোরা সবাই কি শুরু করলি? যে একটু সুযোগ পেলি অমনি সবাই মিলে ছেলেটাকে অপমান করা শুরু করলি। কি রে, তোর আবার কি হলো? কিছুদিন ধরে দেখছি তুই ওর হয়ে একটু বেশিই কথা বলছিস। আমি ওর হয়ে কোনো কথা বলছি না, শুধু তোদের ভুলটা ধরিয়ে দিচ্ছি। ও আচ্ছা, এখন কি আমাকে তোর কাছে ঠিক ভুল শিখতে হবে নাকি? হ্যাঁ, অবশ্যই শিখতে হবে, কারণ তোর মাঝে অহংকারী মনোভাবটা একটু বেশি আছে। তুই কিন্তু এবার একটু বেশিই বলছিস। উচিত কথা বললাম তো, তাই। দেখ, তুই যদি আজকে আমার ফ্রেন্ড না হয়ে অন্য কেউ হতি, তাহলে আমি তোর সাথে কি যে করতাম। তুই কি করবি আমার জানা আছে, পারবি শুধু কথায় কথায় মানুষকে অপমান করতে। এদিকে আমি দর্শকের মতো দাঁড়িয়ে ওদের দুজনের ঝগড়া দেখছি। মনে হচ্ছে যেন আমি টিভিতে কোনো সিরিয়াল দেখছি। আমি ভাবতে লাগলাম, জয়ার হঠাৎ আবার কি হলো? কিছুদিন আগেও তো আমাকে অপমান করার জন্য সারাক্ষণ আমার পিছনে পড়ে থাকতো, আর এখন সেই কিনা আমার হয়ে প্রতিবাদ করছে। এভাবে ঝগড়া করতে করতে এক পর্যায়ে জয়া বলল, তোর সাথে বন্ধুত্ব করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। যে মানুষকে মানুষ মনে করে না, তার সাথে আবার কিসের বন্ধুত্ব? এই কথা বলে জয়া চলে গেল। এদিকে জয়া চলে যাওয়ার পর নীলা ম্যাম আমার সামনে এসে ঠাস করে একটা চড় মেরে বলল, আজ শুধুমাত্র তোর কারণে জয়া আমার সাথে এরকম ব্যবহার করলো। বল, তুই ওকে কি জাদু করেছিস? গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কি হলো, কথা বলছিস না কেন? কি বলবো? তোকে তো আমি পরে দেখে নিব, আগে এদের বিদায় করি। তারপর নীলা ম্যাম ওনার বাকি ফ্রেন্ডদের সাথে মজা করতে লাগলেন। আমার আবার ছেলে দুটোর উপর চোখ পড়ল। ওদের কোথাও যেন দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। ছেলে দুটোর মধ্যে একজন বলে উঠল, নীলা, এবার আমাদের যেতে হবে। আর আঙ্কেল কোথায়? ওনাকে দেখছি না যে।
বাবা কিছুদিনের জন্য দেশের বাইরে গেছে, এই তো কিছুদিন পরেই চলে আসবে। তারপর নীলা ম্যামের সব ফ্রেন্ডরা খাওয়া দাওয়া করে চলে গেলেন। ওরা সবাই চলে যেতেই নীলা ম্যাম আমার সামনে এসে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে চলে গেলেন। আমি বুঝতে পারলাম আজকে রাতে আমার ঘুমের 12টা বাজবে, কারণ নীলা ম্যাম যখন বেশি রেগে থাকেন উনি তখন আমাকে দিয়ে সারা রাত ওনার সেবা করান। তারপর আমিও আর দাঁড়িয়ে না থেকে আমার রুমে চলে আসলাম। আমার মাথায় শুধু ছেলেগুলোর কথা আসছে, কোথায় দেখেছি ধুর কিছুই মনে আসছে না। এদিকে ডিনার করার জন্য নিচ থেকে আন্টির ডাক আসলো, তাই নিচে চলে গেলাম। তারপর খাওয়া দাওয়া করে আবার উপরে চলে আসলাম। বিছানায় শুয়ে আছি, কিন্তু চোখে কিছুতেই ঘুম আসছে না, তাই উঠে ছাদে গেলাম। গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রুমে আসলাম। রুমে আসা কিছুক্ষণ পরে নীলা ম্যামের নাম্বার থেকে একটা কল আসলো। আমার আর বুঝতে বাকি রইল না যে কেন ফোন দিয়েছে। আমিও আর বসে না থেকে ওনার রুমে চলে গেলাম। গিয়ে দেখি বিছানায় বসে মোবাইল চালাচ্ছে। আমি যেতেই বলতে লাগলো, কিরে, তোর আসতে এত সময় লাগলো কেন? আমি তো আপনার ফোন পাওয়ার সাথে সাথে চলে এলাম। চুপ, আবার মুখে মুখে কথা বলছিস? আমার সাথে সাথে আয়। এমনি অনেক শীতের রাত, তাই ভাবতে লাগলাম উনি আজকে আমাকে কি শাস্তি দিবেন। বাথরুমের সামনে এসে বলতে লাগলেন, বাথরুমের ভেতরে গেলে কিছু জামা কাপড় দেখতে পাবি, যা বসে বসে ওগুলো কাচতে শুরু কর। ভালোভাবে কাচবি যাতে একটা ময়লাও না থাকে। কি? কিন্তু ম্যাম, ওগুলোর জন্য এক্সট্রা কাজের লোক আছে। আছে, কিন্তু ওরা ঠিক মতো ধুতে পারে না, তাই আজ তোকে দিয়ে করাচ্ছি। এখন কথা না বলে কাজে লেগে পড়। কথা বলে নীলা ম্যাম চলে গেলেন। আমি মনে মনে বলতে লাগলাম, কি শয়তান মেয়ে রে বাবা, এই শীতের রাতে নাকি আমাকে কাপড় কাচতে হবে, আর কি কি করাবে কে জানে। এইভাবে নীলা ম্যাম সারা রাত আমার উপর অত্যাচার করলেন। উনি নিজেও ঘুমাননি, শুধুমাত্র আমাকে কষ্ট দেওয়ার জন্য। কি ডেঞ্জারাস মেয়ে রে। ফজরের আজানের একটু আগে নীলা ম্যাম ঘুমিয়ে পড়লেন। তারপর আমিও আমার রুমে চলে আসলাম। তারপর মসজিদে চলে গেলাম। মসজিদ থেকে বাড়ি আসতেই দেখি আন্টি আর নীলা ম্যাম নাস্তা করছে। তারপর আমি আমার নাস্তা নিয়ে রুমে চলে আসলাম। আপনারা তো জানেন নীলা ম্যাম আমার সাথে এক টেবিলে খাবেন না। আঙ্কেল আন্টি এত ভালো, আমাকে অনেক ভালোবাসে, ওনাদের মাঝে বিন্দুমাত্র অহংকার নেই। কিন্তু মেয়েটা কিভাবে যে এত অহংকারী হলো কে জানে। তারপর নাস্তা শেষে কিছুক্ষণ পড়লাম। কালকে রাতে কিছুই পড়া হয়নি। পড়তে পড়তে কলেজে যাওয়ার সময় হয়ে গেল। তারপর কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। তারপর নিচে নেমে গাড়ির কাছে এসে নীলা ম্যামের জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎই নীলা ম্যামের দিকে চোখ গেল। আমি হাঁ করে ওনার দিকে তাকিয়ে আছি, কারণ আজকে ওনাকে অনেক সুন্দর লাগছে, একেবারে পরীর মতো লাগছে। কারণ আজকে একটা সাদা ড্রেস পরে এসেছেন, যেটা তার নীলা ম্যামের সৌন্দর্য আরও কয়েকগুণ বৃদ্ধি করে দিলেন। ওনাকে যে কেউ দেখলে বাস খাবে, থুকু ক্রাশ খাবে। তারপর উনি সামনে আসতে তাড়াতাড়ি আমি গাড়ির দরজা খুলে দিলাম, না হলে আবার গালটা লাল হয়ে যাবে। তারপর গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিলাম। তারপর উনি আমাকে বলতে লাগলেন, আচ্ছা, তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই? কেন আবার কি করলাম? তোকে এত অপমান করি, তারপরেও তুই কেন এ বাড়িতে পড়ে আছিস? তুই কেন বুঝিস না তোকে আমি একদম সহ্য করতে পারি না? সময় হলেই এই বাড়ি ছেড়ে চলে যাব। যত তাড়াতাড়ি পারিস চলে যা। আমি ভাবছি ফাইনাল পরীক্ষাটা দিয়েই এখান থেকে চলে যাব। পরীক্ষার আর মাত্র 2 মাস বাকি। এই 2 মাস না হয় একটু কষ্ট করেই থেকে যাই। কলেজের সামনে এসে গাড়ি থামালাম। তারপর উনি গাড়ি থেকে নেমে গেলেন। ওই শোন, এখন থেকে কলেজে আসলে তুই তোর মতো থাকবি, আমি আমার মতো থাকবো। কিন্তু আঙ্কেল তো বলল সারাক্ষণ আপনার সাথে থাকতে। আমি যা বলছি তাই করবি, আর আমার কোনো কিছু দরকার হলে তোকে ডেকে নিব। আচ্ছা ঠিক আছে। তারপর নীলা ম্যাম চলে গেলেন। উনি চলে যাওয়ার পরেই আমি ক্যাম্পাসে একটা গাছের নিচে বসে বসে মোবাইল চালাতে হঠাৎই কেউ একজন পিছন থেকে এসে আমার মাথার চুলগুলো ধরে জোরে জোরে টানতে লাগলো। পিছন ফিরে তাকাতেই দেখি তিশা হিংস্র বাঘিনীর মতো আমার দিকে তাকিয়ে আছে। ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমার ভয় হলো। ওই কি করছিস কি? ছাড় বলছি, লাগছে কিন্তু। চুপ কর কুত্তা, তুই আমার সাথে কোনো কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, আমি আর তোর সাথে কোনো কথা বলবো না। একথা বলার সাথে সাথে তিশা আমার শার্টের কলার ধরে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বললি? তুই আর আমার সাথে কথা বলবি না? কি করছিস কি? কলার থেকে হাত সরা, দেখ সবাই কিভাবে তাকিয়ে আছে। আর তাছাড়া তুই তো বললি আমি যেন তোর সাথে কথা না বলি। যা বলেছি রাগের মাথায় বলেছি, এবার বল কালকে ফোনে কথা বলার সময় আমাকে কি বলেছিস? তুই কি বলছিস আমি কিছু বুঝতেছি না। আহারে কচি খোকা, কিছু মনে নেই তাই তো? চুপ কর কুত্তা, এবার বল কেন এভাবে কথা বলেছিস? তিশা খুব ভালো মেয়ে, ওর সাথে পরিচয় মাত্র একদিনের। এই একদিনে ও আমাকে অনেক আপন করে নিয়েছে। ও সত্যি সত্যি আমাকে ওর বন্ধু ভাবছে, কিন্তু আমি তা পারিনি, কারণ ওর সাথে বন্ধুত্ব করার যোগ্যতা আমার নেই। আপনার তো জানেনই ওর স্ট্যাটাস আমার স্ট্যাটাস এক নয়, তাই আমি ভাবছি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। আমি কোনো ভুল বলিনি। তাছাড়া তুই আমাকে দরকার ছাড়া কেন কল দিবি? তুই আমাকে একটা কথা বল, আমি তোর কি? আমি তোকে কিছুই মনে করি না। আমাকে তোর বন্ধু ভাবতে পারিসনি তাই তো? তাহলে কি গার্লফ্রেন্ড মনে করিস?
কি যাতা বলছিস? আমি তোকে গার্লফ্রেন্ড কেন ভাবতে যাব? একদম আমার সামনে রাগ দেখাবি না। বল, তুই আমাকে কি ভাবিস? দেখ, তোর আর আমার বন্ধুত্ব করা মানায় না। কেন মানায় না? তুই কি কোনো বিখ্যাত ব্যক্তি নাকি? দেখ, তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস এক নয়। কোথায় তুই আর কোথায় আমি, তাই বলছি তোর সাথে আমার যায় না। দেখ, বন্ধুত্ব করতে স্ট্যাটাস লাগে না, সুন্দর একটা মন লাগে। জানি, বন্ধুত্ব করতে সুন্দর একটা মন লাগে, যেটা তোর আছে বলে তুই আমার মতো একটা ছেলের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছিস। আমার পিছনে পড়ে না থেকে এই কলেজে আরো অনেক সুন্দর সুন্দর ছেলে আছে যারা তোর যোগ্য। এতক্ষণ পর্যন্ত তুই অনেক কথা বলেছিস, আর না, তুই কি ভুলে যাচ্ছিস প্রথম দিন আমাকে কি বলেছিস? আমি যা বলবো তুই নাকি তাই করবি। বলেছি, কিন্তু সেটা। তাহলে এখন কি হলো? আমি তো তোর সাথে বন্ধুত্ব করতে চাচ্ছি। বলেছি, কিন্তু সেটা বন্ধুত্ব করার জন্য নয়। আমি মনে করেছি তুই আমাকে শাস্তি দিবি। আমি তো শুধু তোর সাথে বন্ধুত্ব করতে চাইছি, তুই কেন এমন করছিস? ওই যে বললাম না, স্ট্যাটাস। আর তাছাড়া আমি এটা বুঝতে পারছি তুই কেন আমার পিছনে এভাবে পড়ে আছিস। ওর সাথে কথা বলতে বলতে কখন যে ক্লাসের সময় হয়ে গেল বুঝতেই পারিনি। দেখ তিশা, আমি আর এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। ক্লাসের সময় হয়ে গেল, আমি যাচ্ছি। এ কথা বলেই চলে আসলাম। তিশা চাইছেটা কি? ও কেন আমার সাথে এমন করছে? এই কলেজে তো আমার থেকেও অনেক স্মার্ট ছেলে আছে, ও তাদের সাথে বন্ধুত্ব না করে আমার সাথে কেন? কে জানে কি চলছে ওর মনে। এদিকে তিশা ভাবছে, তোকে তো আমার সাথে কথা বলতে হবেই। আমিও দেখবো তুই কিভাবে আমার সাথে কথা না বলিস। আমি ক্লাসে গিয়ে নীলা ম্যাম আর ওনার বান্ধবীরা আগে থেকে ক্লাসে বসে আছে। আমি ক্লাসে ঢুকতে নীলা ম্যাম বলতে লাগলো, ওই শোন, এতক্ষণ কোথায় ছিলি? এই তো ক্যাম্পাসে ছিলাম। কেন, কোনো কিছু লাগবে নাকি? না, কিছু লাগবে না, যা এখান থেকে। তারপর আমি গিয়ে পিছনের একটা বেঞ্চে বসলাম। পুরো ক্লাসে শুধু একটা বেঞ্চ খালি ছিল, তাই সেখানে গিয়ে বসে পড়লাম। স্যার আসতেই এখনো কিছু সময় বাকি আছে, তাই আমি বইটা বার করে পড়তে লাগলাম। হঠাৎই দেখলাম কেউ একজন আমার পাশে এসে বসলো। তাকিয়ে দেখি তিশা। আমি আবার পড়ায় মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর ক্লাসে স্যার আসলো। সবাই দাঁড়িয়ে স্যারকে সালাম দিল। তারপর স্যার বলতেই, স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো? সবাই একসাথে বলতে লাগলো, জি স্যার, আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমরা সবাই জানো আর 3 মাস পর তোমাদের পরীক্ষা, তা তোমাদের সবার প্রিপারেশন কেমন? সবাই একসাথে আলহামদুলিল্লাহ স্যার, আমাদের সবার প্রিপারেশন ভালো। আচ্ছা ঠিক আছে, আরিয়ান তুমি দাঁড়াও। তারপর আমি দাঁড়িয়ে গেলাম। স্যার বলতে লাগলো, এই ক্লাসের সবচেয়ে ভালো ও মেধাবী স্টুডেন্ট হচ্ছে তুমি। তোমার থেকে আমরা ভালো কিছু আশা করছি। আলহামদুলিল্লাহ স্যার, আমার প্রিপারেশন ভালো, শুধু আপনাদের একটু দোয়া চাই। আমরা তোমাদের সবার জন্য দোয়া করব। তোমরা সবাই হয়তো জানো তোমাদের একজন নতুন সহপাঠী এসেছে, তার নাম হলো তিশা। তিশা তুমি দাঁড়াও। তারপর তিশা দাঁড়ালো। ও হচ্ছে তোমাদের নতুন সহপাঠী। কিছু সমস্যার কারণে ও কলেজ পরিবর্তন করেছে। এসএসসিতে ওর রেজাল্ট অনেক ভালো। আমরা জানি ও এসএসসিতেও আমাদের কিছু উপহার দিবে। তিশা, তোমার যদি কোনো সমস্যা থাকে বলতে পারো। স্যার, কলেজ পরিবর্তন করায় আমার কিছু সমস্যা হয়েছে। কি সমস্যা বলতে পারো? ট্রান্সফার হওয়ার কারণে স্যার আমি কিছু ক্লাস করতে পারিনি। এখন স্যার ওই ক্লাসগুলোতে স্যারেরা কি পড়িয়েছে আমি জানি না। আমি তোমার সমস্যা বুঝতে পারছি। তুমি চাইলে ক্লাসের কারো কাছ থেকে পড়াটা বুঝে নিতে পারো। আমি তো তেমন কাউকে চিনি না। আচ্ছা ঠিক আছে, আরিয়ান তুমি দাঁড়াও। ও হচ্ছে আরিয়ান, এই ক্লাসের সব থেকে ভালো স্টুডেন্ট। তুমি চাইলে ওর থেকে পড়া বুঝে নিতে পারো। আরিয়ান তোমাকে বলছি, তুমি ওকে সব পড়া ভালোভাবে বুঝিয়ে দিবে, ঠিক আছে? মনে মনে ভাবতে লাগলাম, যতই ওর দূরে থাকার চেষ্টা করছি, ও তো দেখছে আরও আমার কাছে আসছে। আচ্ছা ঠিক আছে। তারপর স্যার ক্লাস করে চলে গেলেন। তিশা দেখে আমার দিকে তাকিয়ে হাসছে। কি হলো, এখানে হাসির কি আছে? আহারে বেচারা, তোর মুখটা দেখে আমার হাসি পাচ্ছে। দাঁত দেখানো বন্ধ কর। এই যে মহাশয়, এখন বেশি কথা না বলে আমাকে পড়াটা বুঝিয়ে দাও দেখি। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।